আর বেশি দূর গিয়ে কি হবে রজনী খুড়ো? হ্যাঁ, কি বলো? এই এখানেই। গা এখনো গরম রয়েছে। ওহে সতু, নাও না ওর কোল থেকে। বলি, ওর কোলে কি বলে রেখে দিয়েছ? হ্যাঁ, কাকা, খোকামণি, খোকামণি নাকি নেই? নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অন্নপ্রাশন। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অন্নপ্রাশন। খোকার অবস্থা শেষ রাত হইতে ভালো নয়। কি যে অসুখ, তাই কি ভালো করিয়া ঠিক হইল? জন্তিপুরে সদানন্দ নাপিত এসব গ্রামে কবিরাজি করে। ভালো কবিরাজ বলিয়া পশারও আছে। সে বলিয়াছিল সান্নিপাতিক জ্বর। মহেশ ডাক্তারের কম্পাউন্ডার 1 টাকা ভিজিটে রোগী দেখে। সে বলিয়াছিল ম্যালেরিয়া। মহেশ ডাক্তারকে আনিবার মতো সঙ্গতি থাকিলে এতদিন তাহাকে আনা হইত। কাল বৈকালে যে আনা হইয়াছিল সে নিতান্ত প্রাণের দায়ে। খোকা ক্রমশ খারাপের দিকে যাইতেছে দেখিয়া খোকার মা কান্নাকাটি করিতে লাগিল। পাড়ার সকলেই মহেশকে আনিবার জন্য পরামর্শ দিল। পরিবারের গায়ের একমাত্র সোনার অলংকার মাকড়ি জোড়াটা বাঁধা দিয়া 8 টাকা কেশব ঘোড়ার গাড়ির ভাড়া ও ভিজিটেই ডাক্তারের পাদপাদ্যে ঢালিয়াছে। তবু তো ওষুধের দাম বাকি আছে। নিতান্ত কম্পাউন্ডার বাবু এখানে ডাক টোক পান, সেই খাতিরেই টাকা 2 আন্দাজ ওষুধের বিলটা 1 হপ্তার জন্য বাকি রাখতে তিনি রাজি হইয়াছেন। এই তো গেল অবস্থা। মহেশ ডাক্তার বলিয়া গিয়াছেন আর কোনো আশা নাই। অসুখ আসলে নিউমোনিয়া। এতদিন যা তা চিকিৎসা হইয়াছে। রাতটা যদি বা কাটে, কাল দুপুরে ক্রাইসিস কাটাইবার সম্ভাবনা কম। কেশব কথা জানিত, কিন্তু স্ত্রীকে জানায় নাই। শেষ রাত্রে যখন খোকার হিক্কা আরম্ভ হইল, খোকার মা বলিল, ওগো, বলি খোকার যে হিক্কা উঠছে, একটু ডাবের জল দিলে হিক্কাটা সেরে যাবে এখন। জল দেওয়া হইল। হিচকি ক্রমশই বৃদ্ধি পাইতে লাগিল, কমিবার নামটিও করে না। অতটুকু কচি বালকে সে যে কি ভীষণ কষ্ট! একবার হিচকি তুলিতে তাহার ক্ষুদ্র দুর্বল বুকখানা যেন ফাটিয়া যাইতেছে। আর তার কষ্ট দেখা যায় না। তখন কেশবের মনে হইতেছিল, হে ভগবান, তুমি তুমি ওর রোগ সারিয়ে দাও, নয়তো ওকে নাও, তোমার চরণে স্থান দাও। কচি ছেলের এ কষ্ট আর যে চোখের উপর দেখতে পারিনি। সূর্য উঠিবার পূর্বেই খোকা মারা গেল। কেশবের স্ত্রী কাঁদিয়া উঠিতেই পাশের বাড়ি হইতে পৌঢ়া বারুচ্চিকিন্নি ছুটিয়া আসিলেন। তার সঙ্গে তার 3 মেয়ে আসিল। সামনের বাড়ির নববিবাহিতা বধূটিও আসিল। বধূটি বেশ, আজ মাস 2 বিবাহ হইয়াছে। কিন্তু খোকার অসুখের সময় দুবেলা দেখাশোনা করা, রোগীর কাছে বসিয়া খোকার মাকে স্নানাহারের অবকাশ দেওয়া, নিজের বাড়ি হইতে খাবার করিয়া আনিয়া
খোকার মাকে খাওয়ানো, ছেলে মানুষ বউয়ের এমন কাণ্ড দেখিয়া সবাই অবাক। এখন সে আসিয়া কাঁদিয়া আকুল হইল, বড় নরম মনটা। 10 মাসের ছেলে মোটে, শ্মশানে লইয়া যাইবার প্রয়োজন নাই। খোকাকে কাঁথা জড়াইয়া কেশব আগে আগে চলিল, তার সঙ্গে পাড়ার আরো 3-4 জন লোক। ঘন বাঁশবাগান ও বনের মধ্যে সুড়ি পথ। এত সকালে এখনো বনের মধ্যে রৌদ্র প্রবেশ করে নাই। হেমন্তের শিশির সিক্ত লতা পাতা ঝোপঝাপ হইতে একটা আর্দ্র অস্বাস্থ্যকর গন্ধ বাহির হইতেছে। ও পাড়ার সতু বলিল, আর বেশি দূর গিয়ে কি হবে রজনী খুড়ো? হ্যাঁ, কি বলো? এই এখানেই। কেশব বলিল, আর একটু চলো, ওই বিলের ধারে। বিলের ধারে ঘন বাঁশবনের মধ্যে গর্ত করিয়া কাঁথা জড়ানো শিশুকে পুঁতিয়া ফেলা হইল। 10 মাসের দিব্যি ফুটফুটে শিশু। কাঁথা হইতে গোলাপ ফুলের মতো ছোট্ট মুখখানি বাহির হইয়া আছে। মুখখানিতে ছোট্ট একটুখানি হা। মনে হইতেছে যেন ঘুমাইয়া পড়িয়াছে। কেশবের কোলেই ছেলে। গর্তের মধ্যে পুঁতিবার সময় সে বলিল, গা এখনো গরম রয়েছে। রজনী খুড়া ইহাদের মধ্যে প্রবীণ। তিনি বলিলেন, আহা, ও সব এখন ভেবো না। ও হে সতু, নাও না ওর কোল থেকে। বলি, ওর কোলে কি বলে রেখে দিয়েছ? হ্যাঁ? গর্তে মাটি চাপানো হইল। কেশব অবাক নয়নে গর্তের মধ্যে যতক্ষণ দেখা যায় চাহিয়া রহিল। ছোট্ট মুঠো বাঁধা হাত দুটি মাটি চাপা পড়িয়া অদৃশ্য হইবার সঙ্গে সঙ্গে ব্যাপারটা শেষ হইয়া গেল। রজনী খুড়া বলিলেন, চলো হে বাবাজি, চলো, ওদিকে আর চেও না। সংসার তবে আর বলেছে কেন? আমারও একদিন যে এমন গিয়েছে। আমার সেই মেয়েটা, জানো তো সবই। আজ আবার তোমার মনির বাড়ির কাজ, তোমায় তো সেখানে থাকতে হবে। দেখো দেখি, দিন বুঝে আজই। কাজটা সাঙ্গ হইয়া গেল খুব সকালেই। বাড়ি যখন ইহারা ফিরিল তখন সবে রৌদ্র উঠিয়াছে। একটু পরে সান্যাল বাড়ি হইতে লোক আসিল কেশবকে ডাকিতে। বলিল, আসুন মৌরি মশাই, বাবু ডাকছেন। তিনি সব শুনেছেন। কাজকর্ম করলে মনটাকে একটু ভুলে থাকবেন, ওই সেই জন্যই ডেকে নিয়ে যেতে বলে দিলেন। আজ সকালে সান্যাল বাড়ির মেজবাবুর ছেলের অন্নপ্রাশন। সান্যালেরা এই গ্রামের জমিদার না হইলেও খুব সম্পন্ন গৃহস্থ বটে, পয়সাওয়ালা ও বর্ধিষ্ণু। এই অঞ্চলে প্রতিপত্তিও খুব। তেজারতিতেও 60-70 হাজার টাকা খাটে। পাশাপাশি 8-10 খানা গ্রামে এমন কোনো চাষি প্রায় নাই যে সান্যালদের কাছে হাত পাতে নাই। কেশব বলিল, চলো যাচ্ছি। বাড়িতে একটু শান্ত করে যাই। মেয়ে মানুষ বড্ড কান্নাকাটি করছে। সান্যালেরা লোক খুব ভালো। বৃদ্ধ সান্যাল মশাই কেশবকে দেখিয়া বলিলেন, আরে এসো এসো কেশব, এসো। আহা, শুনলাম সবই, বুঝলে। তা আর কি করবে বলো? ও হলো গিয়ে দেব কুমার, সাপ অভ্যস্ত হয়ে এসেছিল। আহা, কি রূপ! তা তোমার অদৃষ্টে থাকবে কেন? যেখানকার জিনিস সেখানেই চলে গিয়েছে। তা ও আর ভেবো না, বুঝলে। কাজকর্মে থাকো, তবুও খানিকটা অন্যমনস্ক থাকবে। বলি, দেখো গিয়ে তো ওই বাড়ির মধ্যে ভাতের উনুনগুলো কাটা হচ্ছে কিনা।
আর বৌমাকেও আমি আনতে পাঠাচ্ছি, কেমন? তিনিও এসে সব দেখাশুনো করুন, কাজের বাড়ি ব্যস্ত থাকবেন। মোটরে করিয়া একদল মেয়ে পুরুষ কুটুম্ব আসিল। শহরের লোক, মেয়েদের গহনার বাহার নাই, সেসব বালাই উঠিয়া গিয়াছে। শাড়ির রংচঙে চোখ ধাঁধিয়া গেল। মেয়েরা ঠিকই কলিকাতার চাল শিখিয়া ফেলিয়াছে, কিন্তু এসব পাড়া গায়ের শহুরে পুরুষদের বেশভূষা নিজের নিজের ইচ্ছা মতো। ধুতির সঙ্গে কোট পরা এখানকার নিয়ম, কেউ তাতে কিছু মনে করে না। চারিধারে হাসি খুশি, উৎসবের ধুম। কেশবের মনের মধ্যে কোথায় যেন একটা প্রকাণ্ড বড় ফাঁক। এদের হাসি খুশির সঙ্গে তার মিল খাইতেছে না। আচ্ছা, এদের মধ্যে কেউই কোথায় জানে না যে আজ সকালে তার কি হইয়া গিয়াছে। একটি ভদ্রলোক 4 বছরের একটি ছেলেকে সঙ্গে লইয়া গাড়ি হইতে নামিলেন। বেশ সুন্দর ফুটফুটে ছেলেটি, গায়ে রাঙা সিল্কের জামা, কোচানো ধুতি পরনে, এতটুকু ছেলের পায়ে রাঙা মকমলের একখানা জরির কাজ করা জুতা। কি সুন্দর মানাইয়াছে! কেশবের ইচ্ছা হইল ছুটিয়া গিয়া ভদ্রলোকটিকে বলে, শুনুন মশাই, আমারও আমারও একটি ছেলে ছিল, অবিকল এমনটি দেখতে, আজ সকালে মারা গেল। এই এই আপনার ছেলের মতোই তার গায়ের রং। মহিমপুরের নিকারীরা মাছ আনিয়া ফেলিল। গোমস্তা নবীন সরকার ডাকিয়া বলিল, ওহে কেশব, বলি চুপ করে দাঁড়িয়ে থেকো না, চট করে মাছগুলোর ওজনটা একবার দেখে নিয়ে ওদের হাত চিঠিখানা সই করে দাও। দাঁড়িয়ে থাকবার তো আর জো নেই। শোনো, কাতলা আধ মনের বেশি হলে কিন্তু ফেরত দিও, শুধু রুইয়ের বায়না আছে। নবীন সরকার জানে না তাহার খোকা আজ সকালে মারা গিয়াছে। কি করিয়াই বা জানিবে, ভিন গায়ের লোক, তাতে এই ব্যস্ত বাড়িতে। সে খবর তাকে দেওয়ার গরজ কার? কেশব একবার নবীন সরকারকে গিয়া বলিবে, গোমস্তা মশাই, আমার খোকাটি মারা গিয়াছে আজ সকালে, ফুটফুটে খোকাটি, বড় কষ্ট দিয়ে গিয়েছে। নবীন সরকার নিশ্চয়ই আশ্চর্য হইয়া যাইবে। কি বলিবে সে? বলো কি কেশব, তোমার ছেলে আজ সকালে মারা গিয়েছে, আর আর তুমি ছুটোছুটি করে এই এই কাজ করে বেড়াচ্ছ? আহারে, তোমার তোমার ছেলে? আহা, তাই তো। কিন্তু কেউ কিচ্ছু জানে না। কেশব তো কাহাকেও কিছু বলিবে না। মাছ ওজন করিয়া লইবার পরে দুধ দই আসিয়া উপস্থিত। তারপর আসিল বাজার হইতে হরি ময়রার ছেলে, 2 মণ 2.5 মণ সন্দেশ ও 2.5 মণ পান্তুয়া লইয়া। দই সন্দেশ ওজন করিবার হিড়িকে কেশব সম্পূর্ণ অন্যমনস্ক হইয়া পড়িল। সব বিছানো, সামিয়ানা খাটানো প্রভৃতি কাজ তদারক করিবার ভারও পড়িল তাহার উপর। ইতিমধ্যে সকলেই সব ভুলিয়া গেল একটা বড় গ্রাম্য দলাদলির গোলমালের মধ্যে। সকলেই জানিত আজ হারান চক্রবর্তীর বিধবা মেয়ের কথা এই সভায় উঠিবেই উঠিবে। সকলে প্রস্তুত হইয়াই আসিয়াছিল। প্রথমে কথাটা তুলিলেন নায়েব মশাই, তারপরে তুমুল তর্ক বিতর্ক, ও পরিশেষে ও পাড়ার কুমার চক্রবর্তী রাগ করিয়া চেঁচাইতে চেঁচাইতে কাজের বাড়ি ছাড়িয়া চলিয়া গেলেন। অমন দলে আমি থাকি নে, যেখানে একটা বাঁধন নেই, বিচার নেই, সে সমাজ আবার সমাজ? যে খায় সে খাক, একটা একটা ভ্রষ্টা স্ত্রীলোককে নিয়ে আমি বা আমার বাড়ির কেউ এখানে খাবে না। আমার টাকা নেই বটে, কিন্তু তেমন বাপের, ইত্যাদি ইত্যাদি। 3-4 জন ছুটিল কুমার চক্রবর্তীকে বুঝাইয়া ঠান্ডা করিয়া ফিরাইয়া আনিতে। কুমার চক্রবর্তী যে একরোখা লোক, চড়া মেজাজের মানুষ, সবাই তা জানে, কিন্তু ইহাও জানে যে রাগ তাহার বেশিক্ষণ স্থায়ী হয় না। নায়েব মশাই বলিলেন, তুমি যেও না হরি খুড়ো, তোমার তো মুখ ভালো না, আরো চটিয়ে দেবে।
কার্তিক যাক আর ওই শ্যামলাল যাক। হারান চক্রবর্তীর যে মেয়েটিকে লইয়া ঘোট চলিতেছে, সে মেয়েটি কাজের বাড়িতে পদার্পণ করে নাই। পাশের বাড়ির গোলার নিচে সে এতক্ষণ চুপ করিয়া বসিয়াছিল। আজই একটা মিটিং হইয়া তাহার সম্বন্ধে যে চূড়ান্ত সামাজিক নিষ্পত্তি কিছু হইবে তাহা সে জানিত, এবং তাহারই ফল কি হয় জানিবার জন্য সে অপেক্ষা করিতেছিল। হঠাৎ চেঁচামেচি শুনিয়া সে ভয় পাইয়া উঠিয়া দাঁড়াইল, এবং তাহারই নাম কুমার চক্রবর্তীর মুখে ওভাবে উচ্চারিত হইতে শুনিয়া পাঁচিলের ঘুলঘুলি দিয়া দুরু দুরু বক্ষে ব্যাপারটা কি তাহা দেখিবার চেষ্টা করিল। পাঁচিলের ওপাশে নিকটেই কেশবকে দেখিতে পাইয়া সে ডাকিল, কাকা, ও কাকা। কেশব কাকাকে সে ছেলেবেলা হইতে জানে। কেশব কাকার মতো নিপাট ভালো মানুষ এই গায়ে দুটি নাই। আহা, সে শুনিয়াছে যে আজ সকালে কেশব কাকার খোকাটি মারা গিয়াছে, অথচ নিজের দুর্ভাবনায় আজ সকাল হইতে সে এতই ব্যস্ত যে কাকাদের বাড়ি গিয়া একবার দেখা করিয়া আসিতে পর্যন্ত পারে নাই। কেশব বলিল, কি ডাকে? কে? বিদ্যুৎ? কি বলছো মা? হ্যাঁ, তা ওখানে দাঁড়িয়ে কেন? হারান চক্রবর্তীর মেয়েটির নাম বিদ্যুৎ। খুব সুন্দরী না হইলেও বিদ্যুতের রূপের চটক আছে, সন্দেহ নাই। বয়স তাহার এই সবে 19। বিদ্যুৎ ম্লান মুখে গলার সুমিষ্ট সুরে অনেকখানি খাঁটি মেয়েলি সহানুভূতি জানাইয়া বলিল, কাকা, খোকামণি, খোকামণি নাকি নেই? আমি আমি সব শুনেছি সকালে, কিন্তু কোথাও বেরোতে পারিনি সকাল থেকে। একবার ভেবেও ছিলাম যাব। কেশব উত্তর দিতে গিয়া চাহিয়া দেখে বিদ্যুতের চোখ দিয়া জল পড়িতেছে। এতক্ষণ এই একটি লোকের নিকট হইতে সে সত্যকার সহানুভূতি পাইল। কেশব একবার গলা পরিষ্কার করিয়া বলিল, তা যা, এখানে দাঁড়িয়ে থাকিস নে মা, যা। আর ও খোটের কথা শুনে কি আর হবে, তুই বাড়ি যা। কুমার চক্রবর্তী রাগারাগি করে চলে গিয়েছে, ওকে আবার সবাই গিয়েছে ফিরিয়ে আনতে। তোর উপর খুব রাগ কুমারের, তবে ও তো আর সমাজের কর্তা নয়, ওর রাগে কি বা এসে যাবে। কি বলছিল ওরা কাকা? ওই তুই নাকি এখনো গাঙ্গুলি বাড়ি যাস, তোকে ওদের টিউব কলে জল তুলতে যেতে দেখেছে কুমারের স্ত্রী। আবার কোন দিন নাকি ওদের নারকোল তলায় ওই মানে সুশীলের সঙ্গে কথাবার্তা নাকি বলছিলি, তাও নাকি কুমারের স্ত্রী দেখেছে। এই সব কথা। বিদ্যুৎ বলিল, আমি যাইনি কাকা, সেবার সেই বারণ করে দেওয়ার পর থেকে আর কখনো যাইনি। এই কথাটা বিদ্যুৎ মিথ্যা বলিল। সুশীলের সঙ্গে তার ছেলেবেলা হইতেই আলাপ। সুশীল যখন কলেজে পড়িত তখন বিদ্যুৎ 12-13 বছরের মেয়ে। সুশীলদার দেখা পাইলে তখন হইতেই সে আর কোথাও যাইতে চায় না। সুশীলের সঙ্গে তাহার বিবাহ হইবার কোনো সম্ভাবনা ছিল না, কারণ তাহারা বৈদিক আর সুশীলরা রাঢ়ী শ্রেণী। বিদ্যুতের বিবাহ হইয়াছিল পাশের গ্রামের শ্রী গোপাল আচার্যের সঙ্গে। বিদ্যুৎ বিধবা হইয়াছে বিবাহের 2 বছর পরেই। শ্বশুরবাড়ি মাঝে মাঝে যায়, কিন্তু বেশিরভাগ এখানেই থাকে। সুশীলের সঙ্গে তাহার ছেলেবেলার মাখামাখি লইয়া একটা অপবাদ গ্রামের মধ্যে রটিয়াছিল। এই অপবাদের দরুনই তাহারা এখন গ্রামে এক ঘরে হইয়া আছে। এ বাড়িতে তাহাদের নিমন্ত্রণ হয় নাই। ইতিমধ্যে ঝুমুর গানের দল আসিয়া হাজির হইল। শামিয়ানার একধারে ইহাদের জন্য স্থান নির্দিষ্ট ছিল। গ্রামের ছোট ছেলেমেয়েরা দল আসিতেই সেখানে গিয়া
জায়গা দখল করিয়া বসিবার জন্য হুড়াহুড়ি বাঁধাইয়া দিল। কেশব ছুটিয়া গেল গোলমাল থামাইতে। দলের অধিকারী বলিল, বলি ও সরকার মশাই, আমাদের একটু তামাক টামাকের জোগাড় করে দিন, আর 2-5 কিলি পান। রোদ্দুরে বামুনগাতির বিল পার হতে যা নাকালটা হয়েছি সবাই মিলে। বেলা 12টার সময় কেশব একবার বাড়ির মধ্যে ঢুকিল। স্ত্রীর জন্য তাহার মনটা চঞ্চল হইয়া উঠিয়াছে। হাহা, বেচারি এ বাড়িতে আসিয়াছে তো, না খালি বাড়িতে একা একা পড়িয়া পড়িয়া কাঁদিতেছে। না, দেখিয়া আশ্বস্ত হইল, স্ত্রী আসিয়াছে ও ইঁদারার পাশে একরাশ পুরনো বাসন ঝিয়ের সঙ্গে বসিয়া মাজিতেছে। তাহাদের আজ মরণা শৌচ, বাহিরের কাজকর্ম ছাড়া অন্য কাজ করিবার জো নাই। মেজবাবুর যে খোকার অন্নপ্রাশন, দালানে খাটের উপর সুন্দর বিছানাতে চারিদিকে উঁচু তাকিয়া ঠেস দিয়া তাহাকে বসাইয়া রাখা হইয়াছে। 9 মাসের হৃষ্টপুষ্ট নধর কান্তি শিশু, গায়ে এক গা গহনা। সামনের গদিতে একখানা থালে যেসব বিভিন্ন অলংকার আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধবে দিয়াছে, সেগুলি সাজানো। 3-4 ছড়া হার, সোনার ঝিনুক, পদক, তাগা, বালা, রূপার কাজললতা। চারিধারে ঘিরিয়া মেয়েরা দাঁড়াইয়া আছে। ইহারা কেউ কেউ গ্রামের বৌঝি, কিন্তু বেশিরভাগই নবাগতা কুটুম্বিনীর দল। সকাল হইতে বেলা 11টা পর্যন্ত আপ ডাউন যে 3খানা ট্রেন যায়, প্রত্যেক ট্রেনের সময় 2-3খানা ট্যাক্সি বোঝাই হইয়া ইহারা কোনো দল কলিকাতা হইতে, কোনো দল বা রানাঘাট, কি গোয়ারি কৃষ্ণনগর, কি শান্তিপুর হইতে আসিয়াছে। শহরের মেয়ে, কি সব গয়না ও শাড়ির বাহার, কি রূপ, কি মুখশ্রী, যেন এক একজন এক একখানি ছবি। খোকাটি কেমন চমৎকার হাসিতেছে, কেমন সুন্দর মানাইয়াছে ওই বেগুনি রঙের জামাটাতে। তাহার খোকারও অন্নপ্রাশন দিবার কথা ছিল এই মাসে। গরিবের সংসার। খোকার যখন 4 মাস বয়স, তখন হইতে ধীরে ধীরে সব জোগাড় করা হইতেছিল। কাপালিরা মুসুরি ও ছোলা দিয়াছিল প্রায় 1/2 মণ। নাড়ুর চালের জন্য ধান জোগাড় করা হইয়াছিল। 7-8খানা খেজুরের গুড় দিয়াছিল বাগদিপাড়ার সকলে মিলিয়া। বৃদ্ধ ভুবন মণ্ডল বলিয়াছিল, বলি মৌরি মশাই, যত তরি তরকারি দরকার হবে আমার ক্ষেত থেকে নিয়ে যাবেন খোকার ভাতের সময়। 1 পয়সাও আপনার দিতে হবে না, কেবল বামুন বাড়ির 2টো পেরসাদ যেন পাই। শূদ্র ভদ্র সবাই খোকাকে ভালোবাসিত। মেজবাবুর খোকার গায়ের রং অনেক কালো তার খোকার তুলনায়। মেজবাবু নিজে কালো, খোকার খুব ফর্সা হইবার কথাও নয়। সুতরাং এদের মানানো শুধু জামাই গহনায়। তাহার খোকা গরিবের ঘরে আসিয়াছিল। একজোড়া রূপার মল ছাড়া আর কিছু খোকার গায়ে ওঠে নাই। আজ শেষ রাত্রে খোকার সেই হেঁচকির কষ্টে কাতর কচি মুখখানি, অবাক দৃষ্টি, নিষ্পাপ কাচের চোখের মতো নির্মল ব্যথাক্লিষ্ট চোখ দুটি, হাহা মানিক রে। ও কেশব, বলি হাত দেশে এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো যে? হ্যাঁ, বেশ লোক তুমি, যা হোক। ব্রাহ্মণদের পাতা করবার সময় হলো যে, সামিয়ানা খাটাবার ব্যবস্থা করো গে। আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি 14 ভুবন, আর তুমি এখানে। বেশ নম্বরী নোটখানা বাবা, পা চালিয়ে দেখো গিয়ে একবার। নবীন সরকার, কিন্তু নবীন সরকার তো জানে না। সে কি একবার বলিবে, ও গোমস্তা মশাই, এই আমার খোকা আজ সকালে। ওরকম করে আমায় ডাকবেন না, আমার আমার মনটা আজ ভালো না।
দলে দলে নিমন্ত্রিত ব্রাহ্মণেরা আসিতে আরম্ভ করিয়াছে নানা গ্রাম হইতে। 11খানা গাঁ লইয়া সমাজ, সমাজের সকলেই নিমন্ত্রিত। বড় বৈঠকখানায় লোক ধরিল না। শেষে লিচু তলায় প্রকাণ্ড শতরঞ্চ পাতিয়া দেওয়া হইল। আসরের মধ্যে দাঁড়াইয়া দেউলে শরাবপুরের বরদা বাণুজ্যে বলিলেন, আমার একটা কথা আছে। এ গায়ে হারান চক্রবর্তী সমাজে এক ঘরে, তাদের বাড়ির কারুর কি নেমন্তন্ন হয়েছে আজ কাজের বাড়িতে? যদি হয়ে থাকে বা তাদের বাড়ির কেউ যদি এ বাড়িতে এসে থাকেন, তবে আমি অন্তত দেউলে শরাবপুরের ব্রাহ্মণদের তরফ থেকে বলছি যে আমরা কেউ এখানে জল স্পর্শ করব না। আরো 2-5 গ্রামের লোকেরা সমস্বরে এই কথা সমর্থন করিল। অনেকে আবার হারান চক্রবর্তীর আসল ব্যাপারটা কি জানিতে চাহিল। ছেলে ছোকরার দল না বুঝিয়া গোলমাল করিতে লাগিল। এ বাড়ির বৃদ্ধ কর্তা সান্যাল মশায়ের ডাক পড়িল। তিনি কাজের বাড়িতে কোথাও ব্যস্ত ছিলেন। গোলমাল শুনিয়া সভায় আসিয়া নাড়াইলেন। এ গাঁয়ের সমাজ বড় গোলমেলে, তাহা তিনি জানিতেন। পান হইতে চুন খসিলেই এই 300 নিমন্ত্রিত ব্রাহ্মণ এখনই হইচই বাঁধাইয়া তুলিবে। খাইবে না বলিয়া শুভ কার্য পণ্ড করিয়া দিয়া বাড়ি চলিয়া যাইবে। প্রাচীন বিচক্ষণ ব্যক্তি সব, কিন্তু সামাজিক ঘোটের ব্যাপারে ইহাদের না আছে বিচার বুদ্ধি, আর না আছে কাণ্ডজ্ঞান। তবু সান্যাল মশাই সভার মধ্যে খুব সাহসের পরিচয় দিলেন। বলিলেন, আপনাদের সকলকেই জানাচ্ছি যে হারান চক্রবর্তীর বাড়ির একটি প্রাণীও আমার বাড়ি আজ নিমন্ত্রিত নয়। তাদের কেউ এ বাড়িতে আসেনও নি। কিন্তু আমার আজ এক অনুরোধ, এই সভাতেই সে ব্যাপারটার একটা মীমাংসা হয়ে যাওয়া দরকার। হারান আমার প্রতিবেশী, আমার বাড়ির পাশেই তার বাড়ি। তার ছেলে মেয়ে আমার নাতি নাতনির বয়সী। আজ আমার বাড়ির কাজ, আর তারা মুখ চুন করে বাড়ি বসে থাকবে, এ বাড়ি আসতে পারবে না। খুদকুড়ো যা দুটো রান্না হয়েছে তা মুখে দিতে পারবে না। এতে আমার মন ভালো নেয় না। আপনারাই বিচার করুন তার কি দোষ। আমাদের গায়ের সকলে মিলে আজ সকালে আমরা একটা মিটিং এ নিয়ে করেছিলাম, কিন্তু সকলে উপস্থিত না হলে ব্যাপারটা উত্থাপন করা ভালো নয় বলে আমরা তা বন্ধ রেখেছি। এখন আমার মত যদি শোনেন, আমি বলি হারান চক্রবর্তীর মেয়ে নির্দোষ, তাকে সমাজে নিতে কোনো দোষ নেই। ইহার পর ঘণ্টা 2 ব্যাপী তুমুল বাক যুদ্ধ শুরু হইল। আজ সকালবেলার মতোই। এই সভায় সবাই বক্তা, শ্রোতা কেহ নাই। চড়া গলায় সকলেই কথা বলে, কথার মধ্যে যুক্তি তর্কের কোনো বালাই নাই। দেখা গেল এই গাঁয়ের হারান চক্রবর্তীর ব্যাপার লইয়া 2টো দল। একদল তাহাকে ও তাহার মেয়েকে এক ঘরে করিয়া রাখিবার পক্ষে মত দিল, অপর পক্ষ ইহার বিরুদ্ধে। হারান চক্রবর্তীর ডাক পড়িল। তার বয়স যদিও খুব বেশি নয়, কিন্তু কানে একেবারেই শুনিতে পান না। টাইফয়েড হইয়া অল্প বয়স হইতেই কান দুটি গিয়াছে। তিনি হাত জোর করিয়া নিবেদন করিলেন যে তাহার মেয়েকে তিনি ভালো করিয়াই জানেন। তার স্বভাব চরিত্র সৎ। যে ছেলেটিকে লইয়া এ কথা উঠিয়াছে, গাঙ্গুলি বাড়ির সেই ছেলেটি কলেজের পাশ, উঁচু নজরে কাহারও দিকে চায় না। ছেলেবেলা হইতেই বিদ্যুতের সঙ্গে তার ভাই বোনের মতো মেশামেশি। এর মধ্যে কেউ যে কিছু দোষ ধরিতে পারে, ইত্যাদি ইত্যাদি। ইহার উত্তরে বিরুদ্ধ দলের কর্তা কুমার চক্রবর্তী রাগিয়া উঠিয়া যাহা বলিলেন, তাহা আমাদের মনে আছে, কিন্তু সেসব কথা পাড়া গায়ের দলাদলি সভায় উচ্চারিত হইতে পারিলেও ছাপার অক্ষরে প্রকাশ করিবার যোগ্য নয়।
অনেক করিয়াও হারান চক্রবর্তীর হিতাকাঙ্ক্ষীর দল কিছু করিতে পারিল না। কুমার চক্রবর্তীর দলই প্রবল হইল। আসলে বিদ্যুৎ যে খুব ভালো মেয়ে, বিদ্যুতের মনটি বড় নরম, পাড়ার আপদ বিপদে ডাকিলেই ছুটিয়া আসে এবং বুক দিয়া পড়িয়া উপকার করে। তাহার উপর সে ছেলে মানুষ, এখনো তত বুঝিবার বয়স হয় নাই। বৃদ্ধের দলের আসল যুক্তি হলো এই। কিন্তু এই সত্য তো আর সভায় দাঁড়াইয়া বলা যায় না। কুমার চক্রবর্তীর দলের লোকেরা বলিল, সেবার সুরেনের মেয়ের বিয়ের সময় আমরা তো বলেই দিয়েছিলাম যে বিদ্যুৎ সুশীলদের বাড়ি যাতায়াত বা সুশীলের সঙ্গে মেলামেশা বন্ধ করুক। 1 বছর আমরা যদি দেখি যে সে আমাদের কথা মেনে চলেছে, তবে আমরা তাদের দলে তুলে নেব। কিন্তু বলি, সে কি তা শুনেছে? হারান চক্রবর্তী বলিলেন, কই, কে দেখেছে? হ্যাঁ, বলুক দেখি, কবে আমার মেয়ে এই 1 বছরের মধ্যে। কিন্তু এমন ক্ষেত্রে পাড়াগাঁয়ে দেখিবার লোকের অভাব হয় না। দেখিয়াছে বইকি, বহু লোক দেখিয়াছে। পরের বাড়ি কোথায় কি হইয়াছে দেখিবার জন্য যাহারা ওত পাতিয়া থাকে, তাহাদের চোখে অত সহজে ধুলা দেওয়া যায় না। অবশেষে কে বলিল, আচ্ছা, কাউকে দিয়ে সেই মেয়েটিকে জিজ্ঞেস করা হোক না। বলি, সে যদি আমাদের সামনে স্বীকার করে যে সে ওখানে যাতায়াত করে, এবং সঙ্গে সঙ্গে যদি সে ঘাটও স্বীকার করে এবং কথা দেয় যে আর কখনো সে কাজ করবে না, তবে না হয়। বিদ্যুৎ পাঁচিলের ঘুলঘুলিতে চোখ দিয়াই দাঁড়াইয়াছিল। কেশব গিয়া বলিল, বিদ্যুৎ মা, আছিস? বলি, রাজি হয়ে যা না মা, ওরা যা বলছে রাজি হয়ে যা, কেন মিছে মিছে। বিদ্যুৎ কাঁদিয়া বলিল, আপনি আপনি ওদের বলুন, আমি সব তাতে রাজি আছি কাকা, আমি সব তাতে রাজি আছি। সভার মধ্যে বাপকে অপদস্থ হইতে দেখিয়া লজ্জায় দুঃখে সে মরিয়া যাইতেছিল। তার জন্যই তার নিরীহ পিতার এই দুর্দশা। তাছাড়া তার দাদা শ্রী গোপালের ছোট ছোট ছেলেমেয়েরা আজ 5-6 দিন হইতে যজ্ঞবাড়ির নিমন্ত্রণ খাইবার লোভে একেবারে অধীর হইয়া আছে। ছেলে মানুষ, তারা কি বোঝে? অথচ আজ তাদের নিমন্ত্রণ হয় নাই। এ বাড়িতে না আসিতে পাইয়া মুখ চুন করিয়া বেড়াইতেছে। ইহা তাহার প্রাণে বড়ই বাজিয়াছে। ছোট মেয়ে সুব্রত কেবলই জিজ্ঞাসা করিতেছে, পিছিমা, ও পিছিমা, ওদের বাড়ি থেকে ডাকতে আসবে কখন? পায়েস খাবো, সন্দেশ খাবো না পিছি? আমি যাব, অবু যাবে, দাদা যাবে, মা যাবে। তার মা ধমক দিয়া তাহাকে থামাইয়া রাখিয়াছে। আহ, এখন চুপ কর দেখি, যখন যাবি তখন যাবি, তা না এখন বরং একটু ঘুমো দেখি। ঘুম থেকে উঠে আমরা সেই বিকেলে তখন সবাই যাব, কেমন? ঘরে বাহিরে বিদ্যুতের আর মুখ দেখাইবার জো নাই। কিন্তু কেশবের কথায় কি হইবে? এক আত্রি বাজে লোকের প্রস্তাবেই বা কি হইবে? বরদা বাণিজ্যে ও কুমার চক্রবর্তী এ প্রস্তাবে রাজি হইলেন না। একবার যে শর্ত ভঙ্গ করিয়াছে, তাহার সঙ্গে আর শর্ত করিয়া ফল নাই। আর এ তো আর শর্তের ব্যাপার নয়, একটা স্ত্রীলোককে সামাজিক শাসন করা হইয়াছে, ইহার মধ্যে শর্তই বা কিসের? মাথা মুড়িয়া ঘোল ঢালিয়া যে গ্রাম হইতে বিদায় করিয়া দেওয়া হয় নাই এতদিন, ইহাই যথেষ্ট। সুতরাং হারান চক্রবর্তী যেমন এক ঘরে ছিলেন, তেমনই রহিয়া গেলেন। তারপর ব্রাহ্মণ ভোজনের পালা। কেশবের মরণাশৌচ, সে পরিবেশন করিবে না। ভিখারি বিদায়ের ভার পড়িল তার উপর। 2-3 দফা ব্রাহ্মণ খাওয়ানো
ও ভিখারি বিদায় করিতে সন্ধ্যা হইয়া গেল। সন্ধ্যার পরে শূদ্র ভোজন, সে চলিল রাত্রি 10টা পর্যন্ত। কেশব সারা দিন হাড় ভাঙা খাটুনির পর যখন খাইতে বসিল তখন রাত 11টা। আয়োজন ভালোই হইয়াছিল, কিন্তু এত রাত্রে জিনিসপত্র বেশি কিছু ছিল না। কেবল দই ও মিষ্টি এবং 2-3 রকমের টক তরকারি দিয়া কেশব পরিতৃপ্তির সঙ্গে 2 জনের আহার একা করিল। তাহার পর স্ত্রীকে লইয়া অন্ধকারেই সে নিজের বাড়ি রওনা হইল। কেশবের স্ত্রীও খুব খাইয়াছে। কেশবের প্রশ্নের উত্তরে সে বলিল, তা গিন্নির বড় মেয়ে নিজে দাঁড়িয়ে খাওয়ালে, নিজের হাতে আমার পাতে সন্দেশ দিয়ে গেল, খুব যত্ন করেছে গো। আর রান্না বান্না কি চমৎকার হয়েছে না? কেশব বলিল, তা বড় লোকের ব্যাপার, চমৎকার হবে না? নয়তো এই অসময়ে কপি কোথা থেকে এই পাড়া গায়ে আসে বলো দেখি? তা পেয়েছিলে কপির তরকারি? তার পাইনি, দুবার দিয়েছে আমার পাতে। হ্যাঁ গা, এখন কপি কোত্থেকে আনালে? বলি, কলকাতায় কি 12 মাস কপি মেলে? বাড়ির উঠানে তুলসী তলায় একটা মাটির প্রদীপ তখনও মিটমিট করিয়া জ্বলিতেছে। কেশবের স্ত্রী বলিল, ও বাড়ির ছোট বউ জ্বালিয়ে দিয়ে গিয়েছে। আহা, বড় ভালো মেয়ে গো, আজ সকালে কেঁদে একেবারে আকুল। সকালে যেভাবে ইহারা ফেলিয়া রাখিয়া গিয়াছিল বাড়িঘর সেইভাবেই পড়িয়া আছে, কারো সাড়া শব্দ নাই, নির্জন নিস্তব্ধ। বাড়িখানা খাঁ খাঁ করিতেছে, আশেপাশে ঘন অন্ধকার, কেবল তুলসী তলায় ওই মিটমিটে মাটির প্রদীপের আলোটুকু ছাড়া। কেশব শুইবা মাত্র ঘুমাইয়া পড়িল। অনেক রাত্রে ঘুমের মধ্যে কেশব স্বপ্ন দেখিতেছিল। বিদ্যুৎ আসিয়া উঠোনের মাঝখানে দাঁড়াইয়া কাঁদো কাঁদো মুখ করিয়া বলিতেছে, কাকা, আজই বুঝি? একবার ভেবেছিলাম আসবো, কিন্তু যে দুর্ভাবনা আমার উপর দিয়ে আজ সারাদিন। বাহিরে ঝমঝম বৃষ্টির শব্দে তার ঘুম ভাঙিয়া গেল। সে ধর্মর করিয়া বিছানায় উঠিয়া বসিল। সর্বনাশ, ভয়ানক বৃষ্টি আসিয়াছে। খোকা কচি ছেলে, নিউমোনিয়া রোগী, বাসতলায় তার ঠান্ডা লাগিতেছে যে। পরক্ষণেই ঘুমের ঘোরটুকু ছুটিয়া যাইতেই নিজের ভুল বুঝিয়া সে আবার শুইয়া পড়িল। ভাবিল, আহা, যখন পুঁতি তখনও ওর গা গরম, বেশ গরম ছিল। শেষ হলো আজকের ছোট গল্প অন্নপ্রাশন। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।